প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অনেকদিন পর আবারও দেখা হলো। আশা করি সবাই ভালো আছো। আমি সুজন কান্তি দত্ত, তোমাদের গণিতের শিক্ষক। আজকে আমি আমার অনলাইন ক্লাসে শুরুতেই আমার ব্যক্তিগত এবং কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি। তো তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, সবাই গণিত বই সম্পর্কে অবগত হয়েছ। তোমাদের নিশ্চয়ই এটি হচ্ছে তোমাদের সেই গণিত বই। কেমন? অনেকে ইতিমধ্যে 2 মাস অতিক্রম হয়ে গেছে, কেউ দেখেছো কেউ দেখো নাই, একটু ভালো করে দেখবে। কেমন? তো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা। কেমন? মূলদ এবং অমূলদ সংখ্যা। এটি জানার আগে আমরা প্রথমেই জানব বর্গ এবং বর্গমূল। বর্গ ও বর্গমূল সম্পর্কে জানব। বর্গ ও বর্গমূল। কেমন? আমরা বর্গ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এরকম, যার প্রত্যেকটা বাহু সমান। যার প্রত্যেকটা বাহু সমান। জ্যামিতির ক্ষেত্রে আমরা বর্গ বলতে সেটাই বুঝি। বর্গের প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ একই, সেটা বুঝতাম আমরা। কেমন? তো বর্গ এটা একটা বলতে গেলে আয়ত, যার বাহুগুলো সমান। বাহুগুলো কি হবে? সমান হবে। তো আমি কিন্তু তোমাদের মূল বই দেখে দেখে পড়াচ্ছি, তোমরাও একটু বইটা সামনে রাখো, দেখো, জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করো। কারণ প্রথম দিকে আমরা যদি বেসিকগুলো না বুঝি তাহলে আমরা মূল অঙ্কে যেতে পারবো না, বুঝতে কষ্ট হয়ে যাবে। সেজন্য আগে আমরা বেসিকগুলো একটু বুঝি, তারপর আমরা মূল অঙ্কে চলে যাব। তাহলে আমি কি বললাম যে বর্গ হচ্ছে একটা আয়ত, যার বাহু, প্রত্যেকটা বাহুই হচ্ছে কি পরস্পর সমান। এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয়, আমি যদি ধরি ক একক, মানে আমি এটাকে ক ধরলাম, একটা বাহুকে যদি আমি ক ধরি, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ ক গুণ ক, তার মানে কি হলো ক স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি ক গুণ ক। এটা ছিল যে ধরো একক, ক একক, কিন্তু এখানে হয়ে যাবে বর্গ একক। এটা হয়ে যাবে কি বর্গ একক। ঠিক আছে? ক স্কয়ার বর্গ একক। আবার বিপরীতভাবে যদি বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় ক স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় ক স্কয়ার, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে ক। কিভাবে? এটাকে যদি আমি এভাবে করি, ক্ষেত্রফল অর্থাৎ ধরো ক গুণ ক, তাহলে এই ক এবং যেহেতু এক জোড় আছে এখানে, আমরা সাধারণত অন্যভাবে যদি হিসাব করি রুটের মান হচ্ছে হাফ, আর এখানে আছে স্কয়ার 2, তাহলে এটা চলে গেলে মূলত শুধু কই হয়। এভাবে আমরা চিন্তা করতে পারি। কেমন? অথবা আমরা এভাবে জোড়ায় হিসাব করবো যে এক জোড়ার জন্য এই একটা হবে, এভাবে চিন্তা করতে পারি আমরা। বুঝে গেছে? তাহলে দেখো এখানে কি হবে, যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে বইয়ে যে উদাহরণটা দেখিয়েছে, তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে যে একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় ক, ক্ষেত্রফল হবে ক স্কয়ার, অথবা একটা বর্গের ক্ষেত্রফল যদি হয় ক স্কয়ার, বাহুর দৈর্ঘ্য হবে ক, তার সম্পূর্ণ উল্টোটা। আচ্ছা, একটা উদাহরণ যদি আমরা দেখি, অর্থাৎ তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে যে উদাহরণটা দিয়েছে সেটা একটু দেখো। এখানে কি করা হলো, মার্বেলকে সাজানো হয়েছে, 9টা মার্বেলকে 3টা রোতে সাজানো হয়েছে, এরকম করে 9টা মার্বেলকে 3টা করে, অর্থাৎ এদিকে 3টা এদিকে 3টা, অর্থাৎ পাশাপাশি 3টা আর নিচে 3টা করে, টোটাল 9টা মার্বেলকে কি করা হয়েছে, সাজানো হয়েছে, বর্গাকারে সাজানো হয়েছে। অর্থাৎ 3টা, যেদিক থেকে যাও না কেন 3টাই হয়, 3টা করে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি সারিতে মার্বেল সাজানো হয়েছে। এই যে 3টা করে 3টা সারিতে মার্বেল কি করা হলো, সাজানো হয়েছে। সেই হিসেবে মোট মার্বেলের সংখ্যা কত হয়ে যাবে? তো 3টা করে
3 সারি, তাহলে সব মিলিয়ে 9। কয়টা হলো? 9টা। তার মানে এটাকে যদি আমি এভাবে হিসাব করি যে 3 স্কয়ার, তার মানে কত? 9। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। দেখো মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে, এই জন্য এটা বর্গাকৃতি হয়েছে। ফলে 3 বর্গ 9 এবং 9 বর্গমূল 3। ওই যে একটু আগে আমরা শিখেছিলাম যে 3 বর্গ যখন বলবে 3 গুণ 3, তার মানে 3 স্কয়ার, তার মানে কত হলো? 9। 3 বর্গ 9, আবার 9 বর্গমূল কি হবে? যে 3 গুণ 3, তাহলে কি দাঁড়ালো? যে এক জোড়া আছে সেটা একটা হয়ে যাবে। ঠিক আছে, ওই যে একটু আমি দেখিয়েছিলাম যে রুট আর স্কয়ারে চলে গেলে যেটা হয় সেভাবে। এখন দেখো সব মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, মনে করো 3 অথবা 5, 5কে যদি 5 দ্বারা গুণ করি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, এই যে কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি, যে গুণফল পাওয়া যায়, তাহলে গুণফল কত হলো? 25। যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ, তার মানে এই 5-এর বর্গ হচ্ছে 25। 5-এর বর্গ হচ্ছে 25 এবং সংখ্যাটি গুণফলের এই বর্গমূল, ওই সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। বুঝা গেল এখন? আচ্ছা, তার মানে এই উদাহরণ যেটা দেখালাম আর কি, সেটাই এখানে 4 দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমরা বর্গ এবং বর্গমূল সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম না? পেলাম। আচ্ছা, এবার আসি পূর্ণবর্গ সংখ্যা। এবার আসবো কি? পূর্ণবর্গ সংখ্যা। কারণ আমরা বর্গ বুঝলাম, বর্গমূল বুঝলাম, এবার আসি পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা দেখো তো কি বলা হলো। এখানে একটা সারণী দেওয়া হয়েছে যে একদিকে লেখা হয়েছে বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য, আরেকটাতে দেওয়া হয়েছে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। কেমন? তাহলে দেখো এটাকে বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি এটাকে মিটার করলাম, তাহলে বর্গের ক্ষেত্রফল মিটার স্কয়ার। কেমন? মিটার স্কয়ারে হয়ে দিলাম। তাহলে দেখো আমি কিছু সংখ্যা লিখব, যেমন মনে করো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি হয় 1, তাহলে ক্ষেত্রফল কি হবে? ওই যে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কি হবে? এর আগে শিখেছি আমরা 1 গুণ 1, তাহলে কত হবে? 1 হবে না? তার মানে কি 1 স্কয়ার, ঠিক না? আচ্ছা, যদি আমরা বলি যে একটা সংখ্যা যদি, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার ধরি, কেমন? বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার ধরি, তাহলে এটা কত হবে? বর্গের ক্ষেত্রফল 2 গুণ 2, তার মানে কত দাঁড়ালো? 4 বর্গ মিটার। তাহলে এটা কত হবে? 2 স্কয়ার। কি লিখলাম? 2 স্কয়ার। যদি আমি মনে করি যে একটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার, তাহলে সেটা কত হবে? বর্গমূল কত হবে? বর্গের ক্ষেত্রফল কত হবে? 3 গুণ 3, তাহলে কত হবে? 9, তার মানে 3 স্কয়ার বর্গ মিটার। তাহলে এভাবে করতে করতে আমি যদি একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a মিটার ধরি, তার ক্ষেত্রফল হবে a * a, তার মানে a স্কয়ার। কি হবে তাহলে? a স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো যে 1, 4 বা 9 অথবা a স্কয়ার, এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে দেখো এই যে 1, 4, 9, কেমন? এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য এমন যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যাবে। এগুলোকে পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা, যেমন 1, 4, 9, 25, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এজন্য এগুলোকে কি বলা হচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা। আমি আবার বলছি যে এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য এমন যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে কি করা যাবে? প্রকাশ করা যাবে। আর এই সংখ্যাগুলোই হচ্ছে এখানে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো হচ্ছে কি? পূর্ণবর্গ সংখ্যা।
পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যাও বটে। অর্থাৎ এটাকে যদি তুমি বর্গমূল করো, যেমন মনে করো এটাকে তুমি বর্গমূল করলাম, তাহলে কত হবে 3 গুণ 3, তাহলে কত দাঁড়ালো 3। এটা একটা স্বাভাবিক সংখ্যা হয়, বুঝা গেছে? এটা একটা স্বাভাবিক সংখ্যা। যেমন এখানে একটু উদাহরণ দিছে যে 21 বর্গ 21 স্কোয়ার, 21 বর্গ 21 স্কোয়ার বা 441 একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গমূল হচ্ছে যে 21, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা। যেমন এখানে দেখানো হয়েছে কি যে 21, তো এটা যদি তুমি বর্গ করো 21 স্কয়ার, তার মানে 441। আবার তুমি যদি 441 এর যদি বর্গমূল করো তাহলে পাচ্ছ কি 21 গুণ 21, তার মানে কি দাঁড়ালো 21। এইটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা। এখানে সেটাই বোঝানো হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটা স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে। তাহলে আমরা দেখো কি কি শিখতে পারলাম, আমরা বর্গ, বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সবই শিখলাম, তাই না? আচ্ছা, এবার আমরা বর্গ সংখ্যা ধর্ম সম্পর্কে একটু আইডিয়া নিব, কেমন? আচ্ছা, তার আগে এখানে বক্সে দেখো একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা আমরা পড়ে আসছি, ওটাকে এখানে রূপ দেওয়া হয়েছে আর কি একটা চলক দিয়ে, যে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ আকার প্রকাশ করা হয় তবে m বর্গ সংখ্যা হবে এবং m বর্গ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে। এটা যেটা আমরা পড়ে আসছি সেটাকে বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা যাক, আমরা বর্গ সংখ্যার ধর্ম সম্পর্কে জানি। যেমন এখানে কি বলা হয়েছে দেখো, যে নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেখানো হয়েছে। তার মানে এবারে 1 এর বর্গ তাহলে কত হবে 1 হবে, অর্থাৎ 1 স্কয়ার মানে 1 হয়, 1 গুণ 1। 2 এর বর্গ কি হবে, 2 এর বর্গ 2 গুণ 2, তার মানে কত 4 হবে। তাহলে একদিকে সংখ্যা, এদিকে সংখ্যা দেওয়া হয়েছে, আরেকদিকে বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, কেমন? তাহলে 1 এর বর্গ হচ্ছে, বর্গ সংখ্যা হচ্ছে 1, কি হবে 1 গুণ 1, তার মানে কত 1। তারপর এটা 2 গুণ 2, তার মানে কত কত হলো 4। একইভাবে 3 এর যদি হয় 3 গুণ 3, তাহলে কত হলো 9। বুঝা গেল? এগুলো হচ্ছে কি বর্গ সংখ্যা। তো এভাবে করে যদি বলে যে 4, এখানে যেমন যেটা দেওয়া হয়েছে যে 4 গুণ 4, তাহলে কত হবে 16। এভাবে করে এগুলো পূরণ করা যাবে না? যাবে। ঠিক আছে, তোমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবে এভাবে। এখন দেখো আমি একটা কাজ করব, আমি এবার একটু মূল অঙ্কের দিকে চলে যাই। এখন মূল অঙ্কে অর্থাৎ অনুশীলনী অঙ্ক করতে গিয়ে আমাদের সর্বপ্রথমে জানতে হবে, আমি 4 পৃষ্ঠায় চলে আসছি এখন, 4 পৃষ্ঠায়, কেমন? তো 4 পৃষ্ঠায় বর্গমূলের চিহ্ন দেওয়া হয়েছে। আমি একটু আলোচনা করি এটা, কারণ আমরা বর্গমূলের চিহ্ন, বর্গ এগুলো যদি না জানি তাহলে কিন্তু খুব ভালো মতো সমাধান করতে পারবো না। দেখো, বর্গমূল প্রকাশের জন্য আমি একটু লিখে বলি, বর্গমূল প্রকাশের জন্য আমরা এই ধরনের একটা চিহ্ন দিই। এটাকে বলা হচ্ছে যে, এই চিহ্নটা ব্যবহার করি, এটাকে বলা হচ্ছে যে রুট ওভার বর্গমূল, কেমন? আচ্ছা, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো যে 25, এই 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় 25-এর বর্গমূল সমান, এবার রুট ওভার 25, ঠিক আছে? এখন আমরা তো 25 সমান কি জানি, 5 গুণ 5, 25 কে বাঙালি কত হবে 5 গুণ 5। তো এরকম যখন থাকবে তখন আমরা বলতে পারবো এই 25-এর বর্গমূল হবে 5, 25-এর বর্গমূল হবে 5, কেমন? কি হবে 5 হবে। তো এভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আমরা শিখবো এবার। মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা শিখবো, তারপরে আমরা অনুশীলনী অঙ্কে চলে যাব। মৌলিক
গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে দেখো কিভাবে বর্গমূল নির্ণয় করবে। মনে করো 16 একটা সংখ্যা দেওয়া হলো, উদাহরণে যেটা দিচ্ছি আমি সেটাই বলছি 16। এই 16কে যখন এটা একটা এই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যাবে, এটাকে যখন তুমি বানাবে দুটি ওয়ে আমরা দেখাতে পারি। যেমন এটাকে এভাবেও বানাতে পারি, 2 গুণ 2 গুণ 2 এভাবে ভাঙাতে পারি। অথবা আমি যদি এটাকে এভাবে লিখি, যদি আমার খুব কঠিন লেগে যায় তাহলে আমি এটাকে ভাঙাবো 4 দুগুণে 8 2 গুণে 4, তাহলে সব মিলিয়ে গুণিতের এটা না এটাই হবে। এখন এটাকে যদি আমি জোড়ায় জোড়ায় লিখি, 2 গুণ 2 2 গুণ 2 জোড়ায় জোড়ায় লিখলাম। কি করলাম? জোড়ায় জোড়ায় লিখলাম। ঠিক আছে, এই প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক যদি আমরা নিই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নেওয়া হলে তাহলে কি হবে? নেওয়া হলে কি হবে দেখো তো, বা নিয়ে পাই বলে লিখতে পারো। এই জোড়া থেকে যদি একটা নাও, ওই জোড়া থেকে একটা, তাহলে কত হলো? এখন সব মিলিয়ে 4 হলো। তার মানে 16 এর বর্গমূল কত হবে? আমরা এভাবে লিখবো। সুতরাং 16 এর বর্গমূল √, ওই এখানে যেভাবে লিখেছিলাম 16, তো তাহলে আমরা এখানে তো অলরেডি বের করেছি, তাহলে আমরা কি লিখতে পারবো? 4 লিখতে পারবো। অথবা চাইলে এটা পুরোটা লিখে এভাবে করেও লিখতে পারি চাইলে, যে 2 গুণ 2 2 গুণ 2, তাহলে এখানে কি হবে? 2 গুণ 2, তার মানে কত? 4। এভাবে আমরা লিখতে পারি যদি এই কথাটা না লিখি। কেমন? এভাবে লিখতে পারবো। একইভাবে এখানে 36 এর যে মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল নির্ণয়, সেটাও আমরা সেমভাবে করতে পারবো। আচ্ছা, এবার তাহলে আমরা একটা কাজ করব। আমরা 1 নম্বর যে অঙ্ক আছে অনুশীলনী 1.1 এর 1 নম্বর, সেটা সলভ করার চেষ্টা করব। কেমন? তাহলে আমরা চলে যাই মূল অঙ্কে। এটা আমি সহজ মেথড দেখাই দিব যেন তোমাদের খুব কষ্ট না হয় মতো। যেমন আচ্ছা আগে অনুশীলনী লিখি 1.1। 1 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 169। কেমন? তাহলে ওই যে একটা কৌশল আমি শিখিয়েছিলাম, সেই কৌশলটা অ্যাপ্লাই করো, তখন দেখবা যে সহজ হয়ে যাবে। এটাকে যদি আমরা দেখো তো কত দিয়ে ভাগ যাবে, যেমন যেহেতু এটা সর্বশেষটা হচ্ছে যে বিজোড়, তাহলে বিজোড় দিয়ে আমরা দিব। কেমন? তাহলে দেখো 3 দিয়ে যদি দাও তাহলে 3 5 15 19 হয়ে যায়, তাহলে যাবে না। 5 দিয়ে তাও যাচ্ছে না, 3 5 15 19 হচ্ছে। 7 দিয়ে 7 দুগুণে 14 29, তাহলে তাও যাচ্ছে না। 8 9 দিয়েও যাচ্ছে না, তাহলে আমরা 11 দিয়েও যাচ্ছে না, 11 × 11, তাহলে আরো থাকে কত? 5 59, তাহলে যাচ্ছে না। 13 169, কিন্তু 13 এটা তো আর ভাগ যাবে না। কেমন? তাহলে সেই হিসেবে আমরা লিখবো যে এখানে এই যে ফরম্যাট আমি দিচ্ছি এই ফরম্যাটেই তোমরা করার চেষ্টা করবে। 169 সমান 13 গুণ 13, তাহলে হয়ে গেল না? 13 গুণ 13। তার মানে এবার এটার বর্গমূল লিখবো। সুতরাং 169 এর বর্গমূল কত হবে দেখো তো? √169। তো ওই যে এটা বললাম, আমরা একটু কি করব, এটাকে ভাঙিয়ে লিখবো। এই যে এরকম 13 গুণ 13। কেমন? তাহলে এখান থেকে 1 যোগ থেকে একটা হয়ে যাবে 13।
তাহলে কি লিখবো আমরা? নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল কত হবে? 13। বুঝছো নাকি? আচ্ছা, যদি না বুঝো তাহলে তোমরা ডায়েরিতে আমার মোবাইল নাম্বার আছে, সেখান থেকে আমাকে ফোন করবে যে স্যার আমরা গত দিনের ক্লাসে এত নাম্বারে এত এই অঙ্কটি বুঝতে পারিনি, একটু আমাদের যদি আবার রিভিউ করেন ভালো হয়, তাহলে আমি পরবর্তী ক্লাসে আবার রিভিউ করব। কেমন? তাহলে দেখো এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল এগুলোকে এই ফরম্যাটেই তোমরা করার চেষ্টা করবে। তাহলে আমি আরেকটা প্রশ্ন সলভ করি। পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 529। 529 কেমন? তাহলে একইভাবে আমরা যেভাবে করেছিলাম সেভাবে করার চেষ্টা করব। কেমন? তাহলে দেখো তো কত দিয়ে যাবে? তাও বিজুড়। কেমন? ওই তোমরা 3 থেকে স্টার্ট করবে বিজুড়, 3, 5, 7 এভাবে করে শুরু করবে। তো এটা কিন্তু জেনারেল দিয়ে যাচ্ছে না, এটা তুমি করতে করতে দেখবা যে 23। তাহলে 23 গুণ 23 তাহলে কত হবে? 529। তাহলে লিখবে একই ফরম্যাটে যে এখানে 529 এ, হ্যাঁ, তাহলে কি লিখবে? 529 সমান 23 গুণ 23। কেমন? তাহলে কি লিখবে? একের বর্গমূল, সুতরাং 529 এ বর্গমূল √529। কেমন? তাহলে কি লিখতে পারবে এখন? 23 গুণ 23, তাহলে কি লিখে যাবে? 23। ঠিক আছে তো? নির্ণেয় বর্গমূল দিয়ে এটা লিখবে। আশা করি সবাই বুঝছো। এবার পরবর্তী যে সমস্যাটা আছে সেটিতে আমি চলে যাচ্ছি সলভ করার জন্য। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে গ নাম্বার 1521। 1521 কেমন? তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? ভাঙালে কি হবে দেখো তো। প্রথমে যেহেতু কত আছে? 1 আছে, তাই না? তাহলে আমরা যদি সর্বনিম্ন জোড় বিজোড় দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে দেখো তো। 3 5 কত? 15। তো এরপরে তো দুইটা অঙ্ক একসাথে নিতে হচ্ছে, তাহলে এখানে কি দেব? 0 দিয়ে দিব। 3 7 21। আবার কি করব? এটাকে কত দিয়ে যাচ্ছে দেখো তো? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 একে 3, তার যেহেতু বিজোড় আছে 3 একে 3, এখানে আরো 2 আছে 20, 3 6 18, 8 2 আছে 3 9 27, দুইটা এখানে যোগ করে 27, 3 9 27। এবার কত দিয়ে যাবে? এর আগে আমরা 169 কিন্তু আমাদের প্রথমেই করেছিলাম, এটা 13 দিয়ে গিয়েছিল, তাই না? তাহলে 13 13 169। তাহলে ভাই লিখো এইখানে 1521 সমান 3 গুণ 3, এটাকে জোড়া জোড়া লিখতে হবে 13 গুণ 13। ঠিক আছে? তাহলে দেখো তো, সুতরাং 1521 এর বর্গমূল লিখতে পারবো √1521। এবার ওই যে জোড়ায় জোড়ায় যেটা বের করেছিলাম 3 গুণ 3 গুণ 13 গুণ 13, তাহলে কত হবে? 3 গুণ 13 সব মিলিয়ে কত? 3 13 39। এটাই হচ্ছে আমাদের ওই যে বর্গমূলটা, নির্ণয় বর্গমূলটা। কেমন? তাহলে আমরা কি লিখবো? নির্ণয় বর্গমূল 39। ঠিক আছে তো? এখন আমরা পরবর্তী যে অঙ্ক ভাগের সাহায্যে বর্গমূল সেটিতে চলে যাব। কেমন? এটি করার আগে আমি আবারও মূল বইয়ে একটু বেসিক অংশে চলে যাচ্ছি, সেটা একটু খেয়াল করো তোমরা।
দেখো এখানে বলছে ভাগের সাহায্যে বর্গমূল। এটি যদি করতে যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখো, একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। এই জিনিসটা বুঝে আমরা মূল অঙ্কে চলে যাব। যেমন এখানে একটা সংখ্যা লেখা হয়েছে দেখো যে 2304, এই সংখ্যাটা লেখা হয়েছে, তাই না? এই সংখ্যাটা লেখা হয়েছে। তাহলে এটি সর্বপ্রথম, তাহলে এটা হচ্ছে 2304 লিখলাম, ঠিক আছে। এরপরে জোড়ায় এই যেখানে বলা হলো ডান দিক থেকে দুটি করে অঙ্ক নিয়ে জোড়া করি। এই যে এ এক জোড় জোড়া করলাম, কেমন? প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিলাম। প্রথমে জোড়া করলাম, তারপর রেখা চিহ্ন দিলাম। 3 নম্বর কাজ হচ্ছে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয়, এই যে এরকম খাড়া দাগ দেওয়া হয়, এই খাড়া দাগ ডান পাশে তদ্রুপ একটি খাড়া, যে ডান পাশে একটা খাড়া দাগ দিয়ে দিলাম, কেমন? 4 নম্বর হচ্ছে প্রথম জোড়াটি কত? 23, প্রথম জোড়া 23। এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটি কত? তাহলে 23 এর আগের বর্গ, যেমন মনে করো 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25। তাহলে 23 এর পূর্ববর্তী বর্গ যেটা সেটা 16 না? 16, সেজন্য আমরা সেটিই নিব 16। তাহলে 4 4 এ 16 দিলাম, ঠিক আছে তো? 16 দিলাম। আচ্ছা, তো এখন এই 16 এর বর্গমূল বা 4, তো খাড়া দাগের ডান পাশে 4টাই লিখলাম, 4 4 এ 16 হিসেবে। আর 23 এর ঠিক নিচে কত লিখলাম? 16 লিখলাম। এখন 23 থেকে 16 কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় দেখো তো? 13 থেকে 9 গেলে 7 হবে, তাই না? 13 থেকে 9 গেলে কত হবে? 7 হবে। আর 1 থেকে 1 গেলে 0টা দিচ্ছি না। এরপরে তাহলে এটা বিয়োগ করলাম, এই বিয়োগফল 7 এ টানে পরবর্তী জোড়া 04 বসালাম, 04 পরবর্তী জোড়টা, কেমন? এবার 704 হয়ে গেল। এই 704 এর বাম দিকে আবার কি করলাম? একটা কাড়া টান দিলাম, কাড়া রেখা দিলাম। এবার ভাগফলের গড়ের সংখ্যা, এই যে ভাগফলের গড়ের সংখ্যা কত? 4 ছিল, এই 4 এর দ্বিগুণ হয়ে এখানে বসবে, তাহলে কত হলো? 8, কেমন? 4 এর দ্বিগুণ হয়ে এখানে বসলো 8, কেমন? এখানে বাম পাশে বসালাম। এবার 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান, এখানে একটা খালি জায়গা রাখলাম, একটা খালি জায়গা, কারণ এখানে একটা অঙ্ক বসাবো আমি। কি অঙ্ক বসাবো? এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটাকে ওইটা দিয়ে গুণ করলে পরে এটা সমান অথবা তার চেয়ে কম আসবে, ঠিক আছে? তাহলে দেখো সেই কাজটি কি করবো এখানে আমি যদি ধরো এখানে যে 8 বসানো হয়েছে, আমি যে 8 বসাই, মনে করো 8 বসালে 8 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 8 8 64, 8 8 64, 64 এবং 6 70, তাহলে মিলে গেল। তাহলে আমি এখানে 8 বসাইলাম, এখানে 8 বসাইলাম, এই 704 মিলে গেল আমার। বুঝা গেল? এইটাই হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়ার সাথে অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এভাবে করে আমি এবার মূল অঙ্কে চলে যাচ্ছি আমাদের পাঠ্য বইয়ে, সেখান থেকে 2-1টা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, 2 নাম্বার। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। দেখো প্রথম ক নাম্বার যে প্রশ্নটা আছে 225, কেমন? তাহলে দেখো কি কাজটা করব আমরা। প্রথমে কি করব? প্রশ্নটা লিখলাম, তারপরে কি করব বলছিলাম? এই যে জোড়ায় এগুলাকে, তো এখানে না এক জোড়া আছে কিন্তু আরেকটা তো ভিন্ন, তাহলে সেটাতে কিছুই দিব না, এভাবে রেখে দিব, এক জোড় এবং এটাকে আলাদা করে রেখে দিলাম। এবার কি করব? একের ওই যে বললাম 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, তাহলে এই 4 এর আগের বর্গ হচ্ছে 1, সেজন্য আমরা কি করব? এখানে একই বসাবো, 1 একে 1, ঠিক আছে? এবার আসো বিয়োগ করব, 2 থেকে 1 গেলে 1, তাহলে এই পুরো জোড়াটা বসে যাবে এখানে। এবার এটা ডান পাশে খাড়া রেখা টানবো, বাম পাশে দিলাম। এবার এই 1 এর দ্বিগুণ হচ্ছে যে 2, ঠিক আছে? 1 এর দ্বিগুণ 2। এবার 2 এর পাশে এমন একটা অঙ্ক বসাবো যেটাকে ওটা দিয়ে গুণ করলে পরে এই সংখ্যাটা চলে আসে। মনে করো 2
আমি যদি 5 বসাই তাহলে দেখো তো কি হয়, 5 5 25, 5 2 10, 10 আর 2 12, 125, তাহলে মিলে গেল। তাহলে এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, 125 মিলে গেল। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। শূন্য, তাহলে আমাদের বর্গমূলটা কি আসলো, সুতরাং 225 এর, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম আমি, কেমন, 225 এর বর্গমূল √225 সমান, তাহলে কত হবে, 225 সমান 15 আসলো, তাহলে আমরা 15 লিখব। ঠিক আছে, এভাবে করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করব। আমি সর্বশেষ আজকে আরেকটা অঙ্ক করব, এটা করে আমি তোমাদের আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব, কেমন। তাহলে এটা হচ্ছে 961, খ নাম্বার 961, কেমন। তাহলে দেখো তো কিভাবে লিখবো, ঠিক আগের মতোই, এই এক যোগ, এখানে একটার পর আটটা রেখা দিতে হবে না। তাহলে এখানে এটা কিন্তু মিলে যাচ্ছে, কিভাবে মিলে যাচ্ছে, আমি যদি এখানে 3 দিই, 3 3 এর 9 মিলে যাচ্ছে, কেমন। তাহলে কত হলো এখন 61, এটা ডবল কত হবে, এখানে 3 দুগুণে 6, তাহলে দেখো এটা আমি যে এক বসাই তাহলে বরাবর মিলে গেছে, এখানে এক বসাই দিলাম। ঠিক আছে, এখানে এক বসাই দিলাম, মিলে গেল। তাহলে কত হবে, আমাদের উত্তর কত হবে, 31 হবে। নির্ণয় বর্গমূল, অথবা এভাবে লিখি, সুতরাং 961 এর বর্গমূল √961 সমান 31। নির্ণয় বর্গমূল 31। ঠিক আছে, এভাবে করে আমরা এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের জন্য যে অঙ্কগুলো করা হয়নি এগুলো তোমরা নিজেরা বাসায় করবে এবং SW খাতায় করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।